তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আজকের মানডে নাইট ড্র তো ভাই দেখার মতো হয়েছে। অনেকদিন পর এরকম একটা দারুণ আর এন্টারটেনিং মানডে নাইট ড্র দেখতে পেলাম। মানে এক মুহূর্তের জন্য তোমরা বোর হবে না। এরকম মানডে নাইট ড্র আমরা বহুকাল আগে দেখতে পেতাম। তো আজকের মানডে নাইট ড্রতে কী কী দেখতে পেলাম, কী কী ভালো জিনিস হলো, সব আমরা জানবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের মানডে নাইট ড্র শুরু হয় জে উসোর সেলিব্রেশন দিয়ে। আর জে উসোর আজকে সবার প্রথমে একটা কথা বলবো যে জে উসোর ভেতরে কিছু চেঞ্জেস এসছে, মানে কালারে কিছু চেঞ্জেস এসছে। আগে জে উসো নীল কালারের ইট হয়ে আসতো পুরো, আর এখন সেই ইটটা হয়ে গেছে গোল্ডেন কালারের। যেহেতু চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছে সোনালি কালারের, তাই এখন যে উসো পুরো মাথা থেকে পা পর্যন্ত গোল্ডেন কালার অ্যাডাপ্ট করে নিয়েছে। আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা কী করেছে যে সেটা কিছুটা নীল কালারের করে দিয়েছে। এখানে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের যে পৃথিবীর চিহ্নটা থাকে সেইটা একটু নীল কালারের করে দিয়েছে। তো জেউসও নীল কালার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্টে চলে গেছে, আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সোনালি কালার জেউসোর গায়ে চলে এসছে। তো এবারে জেউসো তার প্রোমো কাট করা শুরু করে। জেউসো বলে যে এইটা আমার ফার্স্ট সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ, আর এইখানে আসার জন্য আমাকে আমার ফ্যামিলি প্রচণ্ড বাধা দিয়েছে। ফ্যামিলি বলতে ব্লাড লাইনের কথা, তার ব্লাড লাইনই তাকে আটকে রেখেছিল। এমনকি রোমান রেন্সের নামও সে বলে। রোমান রেন্সও এখানে তার সাকসেস পেতে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মানে যেটা বুঝতে পারছি জেউসও কিন্তু এখনও রোমানের ওপর রেগে রয়েছে। তো রোমানকে নিয়ে জেউসও এখনও খুব একটা খুশি নয়। কোডি রোডস রোমানের দলে থাকলেও জেউসও কিন্তু নেই। তো তারপরে কী হয়েছে, জেউসও এখানে তার সেলিব্রেশনের কথা বলছিল। জেউসও বলে যে আমার মা আমার ওপর খুবই গর্ববোধ করছে, আমি এত বছর পর সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ জিতেছি, আমি প্রচণ্ড খুশি, আমার ফ্যামিলিও খুব খুশি। ফ্যামিলি বলতে এখানে তার নিজের ফ্যামিলির কথা বলা হচ্ছে, ব্লাড লাইনের কথা বলা হচ্ছে না, কারণ ব্লাড লাইনের নামে তো সে আগেই নিন্দে করে বসেছে। তো এবার কী হয়েছে, এখানে ব্রন ব্রেকার চলে আসে। তো ব্রন ব্রেকার চলে আসে আর আমরা এখানে ব্রন ব্রেকারের ফেস টার্ন দেখতে পাই। ব্রন ব্রেকার বলে যে আমি এখানে তোর পার্টি খারাপ করতে আসিনি, আমি আগের সপ্তাহে হেরে গেছি তোর কাছে চ্যাম্পিয়নশিপ, কিন্তু তার মানে এই নয় যে আমি এখানে তোকে স্পিয়ার মারবো, তোর উপর অ্যাটাক করবো আর তোর পুরো পার্টি খারাপ করে দেবো। তুই আগের সপ্তাহে আমার থেকে ভালো পারফর্ম করেছিস আর তুই বেস্ট ম্যান ছিলিস, তাই তুই জিতেছিস। এইটা বলার পর ব্রন ব্রেকার যে উসোর সাথে হাত মিলায়। আমি তো ভেবেছিলাম যে ব্রন ব্রেকার প্রচণ্ড রেগে থাকবে, যে উসোর ওপর অ্যাটাক করে দেবে, কিন্তু না, এখানে আমরা তার ফেস টার্ন দেখতে পেলাম। এটা একটা খুবই ভালো লক্ষণ যে ব্রন ব্রেকারকে ফেস হিসাবে বুক করা হচ্ছে, ক্রাউড ভালো রিয়াকশান দিচ্ছে, আর তার ভবিষ্যতে বেশ ভালো লাগছে। ডাব্লিউডব্লিউতে চ্যাম্পিয়নশিপ হয়েছে, কিন্তু তাতে খুব একটা কিছু যায় আসবে না, এটা ভালোর জন্যই হয়েছে। তারপর এরা দুজনেই ব্যাক স্টেজে চলে যায়, আর এখানে এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। এরপর আমরা রে মিস্টেরিও ভার্সেস জেভিয়ার রুটসের মধ্যে ম্যাচ দেখতে পাই। আর এখানে কী হয় যে লাস্টের দিকে রে মিস্টেরিওর মাস্ক খুলে যায়। এটা ডাব্লিউডব্লিউ আগে থেকেই প্ল্যান করেছিল, কারণ ডমিনিক মিস্টেরিও এত চেষ্টা করে রে মিস্টেরিও মাস্ক খুলতে পারেনি, কিন্তু জেভিয়ার রুটস খুলে দিল, এটাই বড় আজব। তো এটা আগে থেকে প্ল্যান করা ছিল। আর কী হয় যে ম্যাচের মাঝখানে মানে দেখানো হয়েছে যে অজান্তেই মাস্কটা খুলে গেছে। মাস্কটা খুলে জেভিয়ার রুটসের হাতে চলে আসে, আর তার ফলে রে মিস্টেরিওকে নিজের মুখ লুকাতে হয়। মুখ লুকানোর কী আছে তো জানি না। রে মিস্টেরিওর অরিজিনাল মুখ তো আমরা সবাই দেখেছি, এটা ঠিক ডিমান কেনের মতো হয়ে গেছে। আমরা ডিমান কেনের অরিজিনাল মুখও দেখেছি, সবাই জানে যে ডিমান কেনকে কেমন দেখতে, কিন্তু শেষ পর্যন্ত যখন তার মাস্ক খুলে যায় তখনও তাকে তার মুখ লুকাতে হয়। তো এরকমই হয়েছে রে মিস্টেরিওর সাথে। রে মিস্টেরিও তার মাস্ক খুলে গেছে, তো মুখ লুকানোর জন্য হাত দুটোকে মুখের সামনে নিয়ে আসে, আর যার লাভ উঠিয়ে জেভিয়ার রুটস তাকে রোল করে পিন করে দেয়, কারণ ওই অবস্থায় তো রে মিস্টেরিও আর লড়তে পারবে না, কারণ মুখ বেরিয়ে গেছে। তো এখানে জেভিয়ার রুটস জিতে গেছে। আর রে মিস্টেরিওর মাস্ক খোলাতে জেভিয়ার রুটসও বড় অবাক হয়েছে। জেভিয়ার রুটসের হিল টার্ন হবে, এটা তো আমরা প্রত্যেক সপ্তাহে টিজ দেখতে পাই, কিন্তু হিল টার্ন হয় না। তবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, হিল টার্ন দেরিতে হয় হোক, কিন্তু জেভিয়ার রুটসের সাথে যেরকম ঘটনা ঘটছে এটা দেখে কিন্তু বেশ মজাদার লাগছে। সে করতে যায় এক আর হয়ে যায় আর এক। আর আমরা এটাও জানতে পারি যে পরের সপ্তাহে জেভিয়ার রুটসের সাথে জে উসোর ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো সেখানে আবার কি বাওয়াল করে সেটাই এখন দেখার। এরপর আমরা ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের প্রোমো সেগমেন্ট দেখতে পাই। এটা তাদের ব্যাড ব্লাডের যে ম্যাচটা হবে তার আগের ফাইনাল প্রোমো সেগমেন্ট। আর এখানে পুরো হেলিন এর সেলের স্ট্রাকচারটাই ডাব্লিউডব্লিউ নিয়ে চলে আসে। আর একটা দেখার বিষয় হলো যে এবারে হেলিন এর সেলের স্ট্রাকচারটা লাল কালারের নয়, বরং আবার সেই পুরোনো স্টিল কালারেরই, স্টিল কেস যেরকম কালার হয় সেরকম কালারেরই করে দেওয়া হয়েছে। তো এটা ব্যাড ব্লাডেতে লাল করেও দিতে পারে, তো যাই পারে করুক, আমাদের তো কোনো ব্যাপার নয়, আমাদের ম্যাচ ভালো হওয়ারই কথা। তো এবারে প্রথমে সিএম পাঙ্কের এন্ট্রি হয়, আর আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স একগাদা সিকিউরিটি গার্ড নিয়ে রেডি হয়ে রয়েছে। আর অ্যাডাম পিয়ার্স এটা বলে দিয়েছে যে আজকের কোনো রকম মারামারি কিচ্ছু হবে না, শুধুমাত্র যা হবে মুখে মুখে কথা হবে। তো কথা হওয়ার কী ছিল, এদের মধ্যে রাইভালরি তো অনেক দিন ধরে চলছে, কথা যা বলার তো আগেই বলা হয়ে গেছে, একে অপরকে অনেক কিছু বলেছে। তো এখানে আর সেই জন্য অল্পের ওপর দিয়ে ছেড়ে দিয়েছে, আর বেশি কিছু বলেনি। তো কী হয়, যেখানে ড্রু ম্যাকিন্টায়ারও আছে, আর ড্রু ম্যাকিন্টায়ার এই দেখছি 2 সপ্তাহ ধরে দেখছি যে বেশ ভালো সাজানো গাছানো ড্রেস পরে আসছে। আগে তো ইনরিং গিয়ার পরেই চলে আসতো বা তার মার্চেন্ডাইজ পরে চলে আসতো, কিন্তু এখন আগের সপ্তাহে বেশ
ক্যাজুয়াল কালো শার্ট পরে এসেছিলো, দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর আজকের কালো স্যুট বুটে এসেছিলো, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। তো এবার মেন যে বিষয়টা হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার এখানে সিএম পাঙ্ককে বলে যে সে হেল ইন এ সেলেতে সিএম পাঙ্ককে এত বেশি মারবে যে সিএম পাঙ্কের বউ তাকে ছেড়ে চলে যাবে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে হেল ইন এ সেলে তো নো ডিসকোয়ালিফিকেশন থাকবে। তো ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের এমন কোন জায়গায় জোরদার অ্যাটাক করবে যার ফলে এজেলি সিএম পাঙ্ককে ছেড়ে চলে যাবে। আর এবার সিএম পাঙ্কও তার উত্তরে বলে দেয় যে হেল ইন এ সেলেতেই ড্রু ম্যাকিন্টায়ারের শেষ হতে চলেছে। ড্রু ম্যাকিন্টায়ারকে সিএম পাঙ্কের বেশি কিছু বলার নেই, সে যা করার হেল ইন এ সেলের মধ্যেই করবে। আর সে একদম ড্রু ম্যাকিন্টায়ারকে রক্তাক্ত অবস্থা করে দেবে, প্রচণ্ড মারবে ড্রু ম্যাকিন্টায়ারকে, সে রক্তে পুরো ভিজে যাবে। আর ড্রু ম্যাকিন্টায়ারের সেটাই হবে শেষ সময়, আর সে তখন ভগবানের কাছে প্রার্থনা করবে। তো এই দুজনের কথাবার্তা এটুকুই হয়, বেশি কিছু আজকের গেঁজায়নি এরা দুজন, কারণ গেঁজানো তো অনেক দিন ধরেই চলছে। তো এখানেই এটা শেষ হয়ে যায়, এখানে আমরা কোনো রকম হাতাহাতি দেখতে পাই না। যা দেখার একেবারে আমরা হেল ইন এ সেলে দেখতে পাবো। তো এবার দেখতে পাবো যে হেল ইন এ সেলেতে কে জেতে। এরপর আমরা LWO ভার্সেস জাজমেন্টের মধ্যে ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটার ভেতরে কী হয় যে লিভ মর্গান এসে ইন্টারফেয়ার করে দেয়, আর যার ফলে জাজমেন্টে জিতে যায়। তো ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। এরপর কী হয় যে ফিন ব্যালার একটা প্রোমো কাট করে। ফিন ব্যালারের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে জাজমেন্ট যে কিছু একটা প্ল্যান করছে, ব্যাট ব্লারেতে হয়তো কিছু একটা বা অন্য কিছু একটা আমরা দেখতে পাবো জাজমেন্টের তরফ থেকে। হয়তো হতে পারে যে জাজমেন্টে একটা বড়সড় কোনো প্ল্যান তৈরি করছে, বা এমনটা হতে পারে যে জাজমেন্টে নতুন কোনো একটা মেম্বারকে নিয়ে আসতে পারে। কারণ আমরা ব্যাক স্টেজেতে পার্কিং লট এরিয়াতেও দেখতে পেয়েছি যে এরা এক জায়গায় জড় হয়ে কী সমস্ত সিক্রেট প্ল্যান বানাচ্ছে। তো এদের মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে। ব্যাট ব্লারেতে এদের দুটো ম্যাচ আছে, আর আমরা মনে হচ্ছে কিছু একটা তো দেখতে পাবো ব্যাট ব্লারেতে। তো ফিন ব্যালারের প্রোমোর মাঝখানে রিয়া রিপ্লি চলে আসে, আর রিয়া রিপ্লি তার সাথে তারপরে আমরা দেখতে পাই যে ডমিনিক আর লিভ মর্গানের ঝামেলা শুরু হয়ে যায়। এখানে লিভ মর্গান এই ডমিনিকের ওপরে রিয়া রিপ্লি অ্যাটাক করে দেয়। আর এখানে শার্ক কেজও ছিল, যেখানে ডমিনিককে বন্দি করে রাখা হবে ম্যাচের দিন। তো সেই শার্ক কেজের ভেতরে রিয়া রিপ্লি ডমিনিককে মেরে ঢোকানোর চেষ্টা করে। ডমিনিক ঢুকতে চাইছিল না, তাও জোর করে মেরে ঢোকাচ্ছিল। আর ওই দিক থেকে লিভ মর্গান আর রিয়া রিপ্লি মারামারি করছে, আর ডমিনিক খাঁচার ভেতরে অর্ধেক ঢুকে আর অর্ধেক বাইরে বেরিয়ে পড়ে রয়েছে। আর তারপর দেখলাম যে এখানে ডেমান প্রিস্ট পেছন থেকে চলে এসে পুরো জাজমেন্টের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু লাভ তো হয় না। রিয়া রিপ্লি ওইদিকে ডমডম আর লিভের সাথে ব্যস্ত, আর এদিকে পুরো জাজমেন্টে এখানে ডেমান প্রিস্টের উপর চড়া হয়, আর পুরো জাজমেন্টে মিলে ডেমান প্রিস্টকে ভালো মতো ধুয়ে দেয়। আর এখানে তো ফিন ব্যালার 3খানার মতো মনে আছে, 3খানা কুডাগ্রাসও লাগিয়ে দেয় ডেমান প্রিস্টকে। তো ব্যাট ব্লাডের আগে যেভাবে ডেমান প্রিস্টের ব্র্যান্ড বাজলো, মনে হচ্ছে ব্যাট ব্লাডেতে ডেমান প্রিস্টই জিততে চলেছে ফিন ব্যালারের এগেনস্টে। কারণ আমরা ডাব্লিউডাব্লিউর পলিসি তো জানি যে প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগের দিন সবথেকে বেশি মার খাবে সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে জিতবে। তো দেখা যাক এখানে কি হয়। এরপর আমরা কোফি কিংস্টন ভার্সেস চ্যাড গেবেলের মধ্যে ম্যাচ দেখতে পাই, আর এখানে জেভিয়ার রুড সাহায্য করতে এসে ভালো করতে গিয়ে কালো করে ফেলে। তো কী হয় যে এখানে কোফি কিংস্টন চ্যাড গেবেলকে ট্র্যাভেল ইন প্যারাডাইস মারতে যাচ্ছিলো, কিন্তু সেই সময় চ্যাড গেবেলের পাটা জেভিয়ার রুডস টেনে ধরে নেয়। জেভিয়ার রুডস ভাবে যে আমি পা ধরে নেবো, যার ফলে কোফি কিংস্টনের লাভ হবে, কিন্তু সেটাই কাল হয়ে যায়। কারণ যদি পাটা না ধরতো তাহলে কোফি কিংস্টনের দিকে চ্যাড গেবেল এগিয়ে যেত আর ট্র্যাভেল ইন প্যারাডাইস পড়ে যেত। কিন্তু যেহেতু কোফি কিংস্টন সেটা করতে পারলো না, আর জেভিয়ার রুডস পা ধরে টেনে নিয়েছে চ্যাড গেবেলে, তো সাহায্য করতে গিয়ে এখানে ক্ষতি হয়ে যায়। আর এখানে কোফি কিংস্টনকে সুপ্লেক্স লাগিয়ে চ্যাড গেবেল জিতে গেছে। তো জেভিয়ার রুডসের হিল টার্নটা দেরি হচ্ছে দেখে একটু রাগ তো ধরছিল, কিন্তু এখন বেশ মজা লাগছে। আরও দেরি হোক, কারণ জেভিয়ার রুডস যে কাজগুলো করছে এগুলো দেখে বেশ মজা লাগছে। করতে চাইছে এক আর হয়ে যাচ্ছে আর এক, আর তারপর জেভিয়ার রুডসের যে রিয়াকশান আসছে সেটা দেখেও বেশ মজাদার লাগছে। এরপর আমরা স্যামি জেন আর গান্থারের ভেতরে একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। স্যামি জেন এখানে সেই এসে তার ম্যাচের জন্য গান্থারকে বলছে যে গান্থার স্যামি জেনকে ভয় পায়, সে রেসলমেনিয়াতে গান্থারকে হারিয়ে দিয়েছে, আর তার ফলে গান্থার ম্যাচের জন্য রাজি হচ্ছে না। এই কথাটা বলে সে গান্থারকে বারবার খোঁচানোর চেষ্টা করছে। তো গান্থার এবারে ফাইনালি রিপ্লাই দেয়। গান্থার তো জানো কীরকম রোস্ট করে দেয় সবাইকে, আর স্যামি জেনকে রোস্ট করে দেয়। তো গান্থার এখানে বলে তোর তো হারার অভ্যেস আছে, তোর ফ্যামিলি তোকে সবসময় হারতেই দেখেছে, তুই জিতেছিসই বা কবে? আর আমার কাছে লজ্জার বিষয় হচ্ছে যে আমার এত সুন্দর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের রানটা চলছিল, আর আমি সেটা তোর মতো একজন লুজারের কাছে হারলাম, যেটা খুবই অসম্মানের। আমার বাবা সেই কোন দূর থেকে প্লেনে করে রেসলমেনিয়াতে দেখতে এসেছিলো, আর সেখানে দেখলো যে স্যামি জেনের মতো একটা লুচ্চু পুচ্চু রেসলারের কাছে তার ছেলে গান্থার তার এত বড় টাইটেল রেন হেরে গেছে। এটা তার কাছে সম্মানের, কিন্তু তার ফ্যামিলি তাকে সবসময় জিততে দেখেছে। দু একবার সে হেরে গেছে, সেটা তো হতেই পারে, কিন্তু স্যামি জেনের ফ্যামিলি তো সবসময় তাকে হারতেই দেখেছে, সে তো জীবনে কখনো জেতে না। তো এইবারও স্যামি জেন হেরে যাবে।
তো এইটা বলার পরে স্যামি জেনেরও মাথা গরম হয়ে যায়। স্যামি জেন বলে যে হ্যাঁ ঠিক আছে, রেসলম্যানিয়াতে আমি তোকে হারিয়েছি কিন্তু এবারেও তোকে হারাবো, তোর বাবাকে আবার ডেকে নে। আর তোর বাবা আবার দেখবে যে স্যামি জেনের কাছে তার ছেলে আবার হেরেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আগের বারে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরেছিল, আর এবারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হারবে। তো গান্তার তো খুব ভালো রোস্ট করে। স্যামি জেনকে প্রোমোর দিক দিয়ে দেখতে গেলে গান্তারের সামনে একটু কমজোর লাগে, কিন্তু কারণ গান্তার যে পয়েন্টগুলো বলে সেগুলো স্যামি জেনের একেবারে গায়ে লেগে যায়। মানে খুব একটা মিথ্যে কথা তো গান্তার বলছে না, একদম ঠিক কথাই বলছে। স্যামি জেন তো একটা লুজারই বলতে পারো, শুধুমাত্র ব্লাড লাইনের টাচে এসেছিল বলে একটু হাইপটা বেড়েছিল, না হলে এমনিতে কোনো কাজের নয় স্যামি জেন। তাছাড়া দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ স্যামি জেনকে সেই লেভেলে বুকও তো করে না, তো এখানে স্যামি জেনকে সেরকম কোনো দোষ দিয়ে লাভও নেই। ডাব্লিউডাব্লিউ যদি তাকে সেরকমভাবে বুক করতো তাহলে আজকের গান্তারের সামনে তার কিছুটা হলেও ভ্যালু থাকতো। তো কী হয় যে গান্তার এখানে বহুত রেগে যায়, গান্তার এখানে স্যামি জেনের উপর অ্যাটাক করে দেয়। স্যামি জেন এখানে কাউন্টার করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গান্তার স্যামি জেনকে পাওয়ার বম মেরেই দেয়। আর তারপরে কি হয় যে গান্তার এখানে ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে যে হ্যাঁ তুই প্রত্যেক সপ্তাহে এসে একই কথা বলিস যে আমি তোকে ভয় পাই, তাই জন্য ম্যাচ অ্যাকসেপ্ট করছি না, তো নে তোর ম্যাচ চাই, তো তুই নিয়ে নে ম্যাচ। গান্তার স্যামি জেনের চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করে না, আর এদের ভেতর আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে এদের ভেতর ম্যাচটা ব্যাড ব্লাডেতে হবে না, পরের সপ্তাহে মানডে নাইট ড্রতে হবে। তো ভাবছিলাম এটা ব্যাড ব্লাডেতে হবে, কিন্তু না, ট্রিপল এইচের দয়া এটা আমরা মানডে নাইট ড্রতে দেখতে পাবো। অনেক বড় কৃপা করে ফেলেছে। রস ম্যাকডাউনের ভ্যালু বাড়াতে গিয়ে প্রিমিয়াম লাইভ ইভেন্টের ভ্যালু অনেকটা কমে গেছে যা বুঝতে পারছি। এরপর আমরা অসাম ট্রুথ ভার্সেস অথার্স অফ পেনের মধ্যে ম্যাচ দেখতে পাই, আর এখানে ফাইনালি আমরা কি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে মিজের হিল টার্ন হয়ে গেছে। মিজ এখানে আরট্রুথের ওপর অ্যাটাক করে দিয়েছে। আরট্রুথ যে কাজগুলো করে বেড়ায় হঠাৎ করে মিজের জন্য ম্যাচ বুক করে দেয়। একবার কি হয়েছিল যে আরট্রুথ মিজের সাথে ব্রনসন রিডের ম্যাচ বুক করে দেয়, আর যেটা তো মিজ একদম পছন্দ করেনি, কারণ মিজ জানতো না, আর এইদিকে আরট্রুথ তার নামে এইসব করে বেড়াচ্ছে। তো মিজকে বহুত মার খেতে হয়েছিল, আর এই আরট্রুথের এইসব কাজের জন্যই মিজ আজকের আরট্রুথের উপর হিল টার্ন করে নেয়, আর আরট্রুথের উপর এখানে অ্যাটাক করে দেয়। আর এখানে তার লাভ উঠিয়ে এখানে অথার্স অফ পেন জিতে যায়। তো অথার্স অফ পেন আর ক্যারিয়ান ক্রসকে তো কেউ দেখতে চায় না। এবার মিজের হিল টার্ন হয়েছে, এবার দেখতে হবে যে মিজের বুকিংটা কেমন হয় আর স্টোরি লাইন কেমন চলে। আমরা কি সেই পুরনো হিল মিজকে দেখতে পাবো যাকে আমরা দেখে অভ্যস্ত ছিলাম আজ থেকে 5-6 বছর আগে? তো সেই মিজকে আবার দেখতে পাই কিনা সেটাই এখন দেখার। এরপর আছে রয়্যাল মেইন ইভেন্ট, ব্রন স্ট্রোমান ভার্সেস ব্রনসন রিড, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, বা বলতে পারি লাস্ট মনস্টার স্ট্যান্ডিং ম্যাচ। তো ম্যাচটা তো খুবই জোরদার হয়, এই ম্যাচটা দেখার মতো হয়েছে। এই ম্যাচটা অন্তত ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডেতে বুক করতে পারতো, এটা তো ডিজার্ভও করে। তো কি হয় যে ম্যাচের মধ্যে আমরা স্টিল স্টেপসের ইউজ দেখতে পাই, এখানে খুবই জোরদার ম্যাচ হয়, একে অপরকে মারার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। স্টিল স্টেপসের ইউজ হয়, তারপর ব্রন স্ট্রোমান কী করে যে স্টিল স্টেপসের ওপর দাঁড়িয়ে ব্রনসন রিডকে অ্যানাউন্সার টেবিলের ওপরে তুলে আচার মেরে দেয়। তারপর কী হয়, যেখানে প্রোডাকশানের জিনিসপত্র থাকে, যেখান থেকে পায়রো ফাটানো হয়, সেখান থেকে গিয়ে একটা বক্সের ওপর ওঠে, পাশে দুটো টেবিল ছিল, সেই টেবিলের ওপর ব্রনসন রিড ব্রন স্ট্রোমানকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট জন সিনার যে মুভটা আছে সেটাই লাগিয়ে দেয়, ওটাই তো মনে হলো দেখে। আর তারপরে কী হয় যে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে যেখানে অ্যানাউন্সার টেবিল থাকে তার পাশে দুখানা ব্যারিকেড থাকে, একটা ব্যারিকেড তো ধাক্কা মেরে ভাঙার জন্য, সেটা এমনি বানানো থাকে, আর পেছনে আরেকটা ব্যারিকেড থাকে যেটা পেছনে দর্শক থাকে। তো কী হয় যে আজকে দুখানা ব্যারিকেডই ভেঙে যায়। প্রথমে ব্যারিকেডটা তো ধাক্কা মেরে ভেঙে দেওয়া হয়, আর তারপরে যে ব্যারিকেডটা থাকে সেটাকেও ধাক্কা মেরে ভেঙে দেওয়া হয়, যার ফলে ক্রাউডের ভেতরে গিয়ে এরা পড়ে। তো এখানে ক্রাউডের সেফটি নিয়েও একটা প্রশ্ন উঠে যায়। তো এবার কী হয় যে ক্রাউডের ভেতরে গিয়ে যেহেতু পড়েছে, তো ক্রাউডের সেফটি দেখার জন্য এখানে এক গাদা রেফারি চলে আসে, আর যে রেফারি ম্যাচ দেখছিল সেও সেখানে চলে যায়, আর এক গাদা সিকিউরিটিও চলে আসে। আর ওইদিকে রিংয়ের ভেতরে ব্রনসন রিড ব্রন স্ট্রোমানকে দুখানা তিনখানা সুনামি লাগিয়ে দেয়, কিন্তু কাউন্ট করার জন্য কেউ নেই, কারণ সবাই এখন ওই ব্যারিকেড নিয়ে ব্যস্ত রয়েছে যে ক্রাউডের কী হলো না হলো, আর ব্যারিকেডটা ভেঙে অত দূর চলে গেছে সেইটা দেখার জন্য ব্যস্ত। তো কেউ কাউন্ট করার জন্য নেই, ব্রন স্ট্রোমান পড়ে রয়েছে। এবার ব্রনসন রিড বহুত রেগে যায় যে এখানে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ চলছে আর ওরা ওখানে গিয়ে কী করছে। তো ব্রনসন রিড কী করে যে 2-3 জন সিকিউরিটির লোককে নিয়ে তো রিংয়ের মধ্যে নিয়ে এসে তাদেরকে মেরে চিৎ করে শুয়ে দেয়। আর তারপরে কী হয় যে ব্রনসন রিড এখানে ব্রন স্ট্রোমানকে সুপার প্লেক্স লাগায় টপ রোপ থেকে, আর এখানে রিং ভেঙে যায়। রিং ভেঙে যাবে এটা আমরা আগে আশা করেছিলাম, কারণ এরকম ভারী সুপারস্টার বড় সুপারস্টার লড়ছে, আর তাছাড়া রয়্যাল মেইন ইভেন্টে ম্যাচটা হচ্ছে, তো রিং তো ভাঙারই ছিল, এটা তো আগে থেকে এক্সপেক্টেড ছিল। তো রিং ভেঙে যায়। এবারে দেখছিলাম যে ব্রনসন রিড ধীরে ধীরে ঠেলে উঠছিল, ব্রন স্ট্রোমান তো চিতিয়ে পড়ে রয়েছে কারণ সেই তো সুপার প্লেক্সটা খেয়েছে। তো এবারে কী হয় যে ব্রনসন রিড স্টিল স্টেপসের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে উঠছিল, কিন্তু তখনই সেথ রলিন্সের রিটার্নার সেথ রলিন্স এসে ব্রনসন রিডকে কার্ভ স্টাম্প লাগিয়ে দেয় স্টিল স্টেপসের ওপরে। আর ক্রাউডের রিয়াকশনও দেখার মতো ছিল। আমি তো ভাবছিলাম যে সেথ রলিন্স নভেম্বরে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের দিকে রিটার্ন করবে, কিন্তু এখনই রিটার্ন হয়ে গেছে, খুব ভালো কথা। তো ব্রনসন রিডের ওপরে এসে বদলাটাও নিয়ে নিয়েছে এখানে সেথ রলিন্স।
আর যার ফলে ব্রনসন রিড তো আর উঠতে পারে না, কিন্তু ব্রন স্ট্রোমান দাঁড়িয়ে যায়, আর এখানে এই ম্যাচটা ব্রন স্ট্রোমান জিতে গেছে। তো ফাইনালি ম্যাচটা রাইভালরিটা এন্ড হলো। সেথ রলিন্সের উপর অ্যাটাক করে সেথ রলিন্সকে ইনজয়ার্ড করে দিল, তারপরে ব্রন স্ট্রোমানের সাথে রাইভালরি শুরু হলো, আর শেষ ম্যাচ সেথ রলিন্সের মাধ্যমেই এই রাইভালরিটা শেষ হলো। ব্রনসন রিড হেরে গেল, আর যার ফলে যেহেতু সেথ রলিন্স এখানে ইন্টারফেয়ার করেছে, তাই এখানে ব্রনসন রিডের খুব একটা উইক দেখানো হবে না, আর ব্রন স্ট্রোমানও জিতে গেছে, তাই ব্রন স্ট্রোমানকেও স্ট্রং দেখানো হবে। আর শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং দেখতে পেলাম আমরা মানডে নাইট ড্রতে। আর শেষ পর্যন্ত র্যাম্পের কাছে গিয়ে ব্রন স্ট্রোমান আর সেথ রলিন্স হ্যান্ড রেস করে দাঁড়িয়ে থাকে, ক্রাউড বেশ ভালো চিয়ারও করে। সেথ রলিন্সের রিটার্ন হয়ে গেল, ব্রন স্ট্রোমান জিতে গেল। জেভিয়ার রুডসের তরফ থেকে আমরা ফানি জিনিস দেখতে পেলাম, ফানি জিনিস তো না, হিল টার্ন হওয়ার টিজ, কিন্তু দেখে তো ফানি মনে হচ্ছে। তারপর মিজের আমরা হিল টার্ন দেখতে পেয়ে গেলাম, যে উসোর এত ভালো একটা সেলিব্রেশন দেখতে পেলাম, তারপর ব্রন ব্রেকারের ফেস টার্ন দেখতে পেলাম, অনেক কিছুই আজকে দেখতে পেয়েছি আমরা মানডে নাইট ড্রতে। ড্রু ম্যাকিন্টার সিএম পাঙ্কের প্রোমো সেগমেন্ট, কে কাকে কোথায় মারবে সে তো আমরা হেলিনে সেলেই দেখে নেবো। আর জাজমেন্ট ডে কিছু একটা বড় প্ল্যান করছে, সেটাও আমরা জানতে পারলাম। তো ওভারঅল আজকের মানডে নাইট ড্র দেখে খুবই এন্টারটেনিং লাগলো, খুবই এনজয় করলাম। আর যখন ডাব্লিউডাব্লিউ শো ভালো হয় তখন এক্সপ্লেন করতেও মজা লাগে, আজকে যেমন এক্সপ্লেন করতে খুবই মজা লাগলো। আর বুঝতেই পারছো ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, কারণ আমি আজকে ডিটেলে এক্সপ্লেন করেছি। যখন রয়্যাল এপিসোড বা স্ম্যাকডাউনের এপিসোড ভালো হবে তখন আমি ডিটেলে এক্সপ্লেন করবো। আর আলতু ফালতু স্ম্যাকডাউনের এপিসোড বা রয়্যাল এপিসোড হলে তো এক্সপ্লেন করতে মজা লাগে না, তখন আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের বেশ ভালো লাগলো, তাই একটু ভালো করে ডিটেলে এক্সপ্লেন করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে তোমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।